হ্যালো স্টুডেন্ট, রঞ্জিত অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব বিভিন্ন প্রতিরোধ ও বিদ্রোহ গুলো। তাহলে প্রতিরোধ ও বিদ্রোহ কি, এই যে নতুন ভিডিওতে তোমরা জানতে পারবে। কিন্তু প্রতিরোধ ও বিদ্রোহ বলতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় বা উপজাতি সম্প্রদায় যে বিদ্রোহগুলো করেছিল সেইগুলো সম্বন্ধে আমরা জানবো। এগুলো হয়েছিল ঊনবিংশ শতকে। তো আমরা একটু লিখে নিই প্রতিরোধ ও বৈশিষ্ট্য। এটা এই অধ্যায়টার নাম হবে প্রতিরোধ প্রতিরোধ ও বৈশিষ্ট্য। তার বৈশিষ্ট্যগুলো কি ছিল, এগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা সব বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কি নতুন নতুন ভিডিও গুলো তোমরা অবশ্যই পাবে। তাহলে প্রতিরোধ বলতে আমরা এখানে দেখবো হচ্ছে, তাহলে এখানে তিনটে কথা কিন্তু ব্যবহার করা হয়। একটা হচ্ছে বিদ্রোহ, একটা হচ্ছে অভ্যুত্থান, একটা হচ্ছে অভ্যুত্থান একটা বিদ্রোহ, একটা হচ্ছে অভ্যুত্থান, আর একটা হচ্ছে বিপ্লব। তাহলে বিদ্রোহ বলতে কি বোঝাচ্ছে? প্রতিরোধ মানে বিদ্রোহ বলতে আমরা বোঝাচ্ছি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একটা প্রতিবাদ, সেটা হচ্ছে বিদ্রোহ। আর অভ্যুত্থান হলো একটা সমষ্টিগত প্রতিবাদ, প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একটা সমষ্টিগত প্রতিবাদ, সেটা হচ্ছে অভ্যুত্থান। আর বিপ্লব হচ্ছে প্রচলিত আর্থ কাঠামো যে সামাজিক রাজনৈতিক সমস্ত অবস্থার বিরুদ্ধে একটা পরিবর্তন, এবং তার ফলে মানুষের আশা আকাঙ্ক্ষার যে পূর্ণতা পায়, সেটা হচ্ছে বিপ্লব। তো আমরা এই বিদ্রোহ আর প্রতিরোধের মধ্যে আমরা এগুলো আলোচনা করব, করে আমরা এগুলো জানবো এটার মধ্যে কি কি পড়ছে। আর এর ভেতরে জানতে হবে আমাদের বিভিন্ন অরণ্য আইনগুলো। তাহলে ইংরেজ সরকার যখন প্রথম অরণ্য আইন পাশ করেছিল সেটা আমরা জানবো। প্রথম অরণ্য আইন পাশ হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। একটু লিখে নিলাম 1865। আর আরেকটা অরণ্য আইন পাশ হয়েছিল 1878 সালে। তাহলে আমরা একটু জানবো যে যখন মহাবিদ্রোহের পর ইংরেজ সরকার দায়িত্ব পেয়েছিল, ইংরেজের সরকার দায়িত্ব পাওয়ার পর তারা কি করলো, তারা প্রথম অরণ্য আইন পাশ করেছিল। অরণ্য আইনের মাধ্যমে তারা অরণ্য বিভিন্ন জমি জায়গা সহ সহ সমস্ত কিছুর মালিক কিন্তু এখন থেকে ইংরেজ সরকার তাহলে নির্দিষ্ট হয়ে গেল। তাহলে তারা কি করলো, অরণ্য আইনের মাধ্যমে তারা তাদের কি বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত করেছিল। এই প্রথম অরণ্য আইনের ফলে আর দ্বিতীয় অরণ্য আইন সেটাকে আরো কিন্তু সম্প্রসারিত করা হয়েছিল। এর ফলে বিভিন্ন বিদ্রোহ গুলো আমরা দেখতে পাবো। তো আমরা হচ্ছে প্রথমে যে বিদ্রোহটা আলোচনা করবো সেটা হলো চুয়ার বিদ্রোহ। চুয়ার কারা একটু জানতে হবে। চুয়ার বিদ্রোহ হচ্ছে, এই বিদ্রোহটা দুটো পর্যায়ে হয়েছিল। একটা 1865 খ্রিস্টাব্দ থেকে, আমরা একটু লিখে নিলাম 1865 খ্রিস্টাব্দ থেকে এটা চলেছিল হচ্ছে 1898 অব্দি। তাহলে এটা হচ্ছে চুয়ার বিদ্রোহ। এই চুয়ার বিদ্রোহ তাহলে প্রথম পর্বের নেতৃত্ব দিয়েছিলেন 1878 খ্রিস্টাব্দের মেদিনীপুরের ধলভূমের রাজা জগন্নাথ সিংহ। তিনি কি করেছিলেন, তিনি তার এই বিদ্রোহটা শুরু করেছিলেন। আর চুয়ার কারা? চুয়ার কিন্তু একটা কোনো জাতি নয়, এরা হচ্ছে সাধারণত ইংরেজদের ভাষায় বোঝানো হয় পাহাড় বা বিভিন্ন রকম তাদের একটা উপজাতি সম্প্রদায় হিসেবে পাহাড় বা বিভিন্ন জায়গায় যারা বসবাস করতো, যাদেরকে দস্যু হিসেবে অভিহিত করা হতো। এই চুয়ারদের মধ্যে বিভিন্ন ধরনের ভাগগুলো ছিল, তো তাদেরকে কিন্তু চুয়ার বলে অভিহিত করা হতো। এদের মধ্যে অনেকে আবার ব্রিটিশ সরকারের বিভিন্ন পাইকান জমিও ভোগ করতো। তো এই প্রথম পর্যায়ের যে বিদ্রোহটা, তাহলে আমরা দুটো পর্যায়ে আমরা দেখবো। প্রথম পর্যায়ের বিদ্রোহটা ধলভূমের রাজা জগন্নাথ সিং এর নেতৃত্বে কিন্তু বিদ্রোহটা ঘটেছিল। তাহলে এই বিদ্রোহ কিন্তু একটা সাফল্য লাভের দিকে অগ্রসর হলো। দ্বিতীয় পর্যায়ের যে বিদ্রোহটা, সেটা হচ্ছে মেদিনীপুরের রানী শিরোমণি, তার নেতৃত্বে বিদ্রোহটা কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল। তার কাছ থেকে যখন পাইকান জমি কেড়ে নেওয়া হয়েছিল, তখন তিনি কি করেছিলেন, রানী শিরোমণি তিনি কি করেছিলেন, তিনি একটা শক্তিশালী লাঠিয়াল বাহিনী আহ লিখে নি রানী শিরোমণি, তিনি শক্তিশালী লাঠিয়াল বাহিনীর সাহায্যে কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আর সাধারণ মানুষ কিন্তু এই বিদ্রোহে যোগ দিয়েছিল। এর ফলে কি হয়েছিল, চুয়ার বিদ্রোহ দ্বিতীয় পর্যায়ে একটা ব্যাপক আকার ধারণ করেছিল, এবং ইংরেজ সরকার কিন্তু চুয়ারদের বেশ কিছু দাবি দাওয়া মেনে নিয়েছিল। অবশ্য পরবর্তীকালে যে কৃষকরা ছিল চুয়ার, তো কৃষক বা চুয়ারদের উপর বিভিন্ন রকম অত্যাচার নেমে এসেছিল, তাদেরকে ফাঁসি সাজা দেওয়া হয়েছিল। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে চুয়ার বিদ্রোহ একটা বিদ্রোহের পর্যায়ে কিন্তু পড়লো। এটা কিন্তু অভ্যুত্থান বা বিপ্লব নয়, কারণ এটা একটা একটা অঞ্চলের মানুষের প্রতিরোধ। সেই জন্য আমরা কিন্তু চুয়ার বিদ্রোহটাকে বিদ্রোহ হিসেবেই বলবো।
এর ফলে কিন্তু চুয়ার বিদ্রোহ একটা ব্যাপক আকার ধারণ করেছিল, দেখবো। আর চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম, এখানে কিন্তু সাধারণ মানুষরাও কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। আর এই বিদ্রোহের গুরুত্বটা কি হবে আমরা একটু যদি লিখে নিই, গুরুত্বটা কি হবে চুয়ার বিদ্রোহের, তাহলে কি হয়েছিল, ইংরেজ সরকার বাধ্য হয়ে মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া বা বীরভূম নিয়ে একটা কিন্তু জঙ্গলমহল অঞ্চল গঠন করেছিল চুয়ারদের জন্য। আর দ্বিতীয় নম্বর দেখবো বিদ্রোহের যে তাৎপর্য হচ্ছে, চুয়াড়াই প্রথম কিন্তু একটা আদিবাসী বিদ্রোহ রূপে এই বিদ্রোহটা প্রতিগণিত হয়েছিল। তারপরে আমরা দেখব কোল বিদ্রোহ। তাহলে কোল বিদ্রোহ একটা কিন্তু একটা ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রথম কিন্তু একটা আদিবাসী বা উপজাতিরা কিন্তু এই বিদ্রোহটা শুরু করেছিল। তাহলে কোল বিদ্রোহের নেতৃত্ব ছিল কারা, আমরা একটু লিখে নিই। এই বিদ্রোহে বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুইমুন্ডা এরা ছিল হচ্ছে কোল বিদ্রোহের নেতা। আমরা একটু লিখে নিলাম বুদ্ধ ভগত, জোয়া ভগত। তারা কোন জায়গায় বসবাস করতো, হাজারিবাগ, বীরভূম এই সমস্ত অঞ্চলে, মানভূম, সিংভূম এই সমস্ত জায়গায় কিন্তু আদিবাসী কোলরা বসবাস করত। এরপরে কি হয়েছিল, তাহলে তাদের বিভিন্ন রকম কারণে কিন্তু কোল সম্প্রদায়, দরিদ্র কোল সম্প্রদায় ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। সেই কারণগুলো কি কি করেছিল, যেমন ইংরেজদের উপর, ইংরেজরা কি করেছিল, তারা দরিদ্র কোল সম্প্রদায়ের মানুষদের উপর একটা অরণ্য আইনের মাধ্যমে বা তাদের এক উপর অতিরিক্ত ভূমি রাজস্ব হার চাপিয়ে দিয়েছিল। তারপরে তাদেরকে কি করা হতো, তাদেরকে কারণগুলো আমরা একটু বলি। তাদেরকে কি করা হয়েছিল, তাদেরকে আফিম চাষে বাধ্য করা হতো, তাদেরকে মদ তৈরি করতে, মদের উপর বিভিন্ন রকম কর আরোপ করা হয়েছিল। তাছাড়া নারী পুরুষ কোল সম্পদের সকলকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করা হতো। এর ফলে কি হয়েছিল, কিন্তু দরিদ্র কোলরা কিন্তু বিদ্রোহ করতে বাধ্য হয়েছিল। এর পরবর্তীতে আর একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে দিকুদের অত্যাচার। জমিদার বা মহাজন এদেরকে, তারা ছিল বহিরাগত, তাদেরকে দিকু বলা হতো। তারা কিন্তু কোল সম্প্রদায়ের উপর একটা ব্যাপকভাবে অত্যাচার করেছিল। তারপরে কোল সম্প্রদায় কিন্তু বিদ্রোহ করেছিল। আর এই কোল বিদ্রোহের ফলে কি হয়েছিল, ইংরেজ সরকার কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং 1831 খ্রিস্টাব্দে, আমরা কি কি করে বিদ্রোহটা ব্যর্থতা হয়েছিল, বিদ্রোহের ব্যর্থতা গুলো 1831 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং তিনি 1831 খ্রিস্টাব্দে এই প্রায় 3000 কোলকে হত্যা করে এই বিদ্রোহটাকে দমন করেছিলেন। কিন্তু এই বিদ্রোহ দমন হলেও এই বিদ্রোহের গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম। এই বিদ্রোহের ফলে কি হয়েছিল, ইংরেজ সরকার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কোলদের জন্য গঠন করে দিয়েছিল, এবং তার পাশাপাশি বলা হয়েছিল মিশনারি বা মহাজনদের কোল বিদ্রোহ মানে কোল এলাকায় বসবাস করা যাবে না, দিকুদেরকে সেখান থেকে কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহটা তাহলে কত সালে হয়েছিল, সাঁওতাল বিদ্রোহ হচ্ছে 1855-56, তাহলে ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে এই বিদ্রোহটা হয়েছিল। আমরা একটু লিখে নিই 1855-56। তাহলে সাঁওতাল কারা ছিল, তারা কোথায় বসবাস করতো, তারা প্রথমে বসবাস করতো রাজমহলের পার্বত্য অঞ্চলে তারা বসবাস করতো। কিন্তু কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হলে তারা কি করলো, তারা মুর্শিদাবাদ বা এই সমস্ত অঞ্চলে চলে এসে পাহাড়ের প্রান্ত দেশে বসবাস করতে শুরু করলো। এর ফলে কি হয়েছিল, তারা সেই জায়গাটার নাম দিল হচ্ছে দামিন ই কোহি বা পাহাড়ের প্রান্ত দেশ। তাহলে দামিন ই কোহিটা তাদের বসবাসের স্থান ছিল। কিন্তু এখানেও তারা কি করলো, ইংরেজদের অত্যাচারের সম্মুখীন হয়েছিল, অতিরিক্ত ভূমি রাজ্য